স্টার্ট করছো? আসসালামু আলাইকুম, কি খবর? সবাই কেমন আছো? ভালো আছো কিনা? শুনতে পাচ্ছ তোমরা? ওদের ওর কি অবস্থা ওদের? লাইটের আলো এটা একদম চোখে পড়তেছে রে আমার। চোখে ইয়ে করতেছে, অন্ধকার লাগতেছে। আচ্ছা দাও দেখি কি অবস্থা। ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে কনগ্রেচুলেশন। যারা চান্স পেয়েছো তাদের সবাইকে কনগ্রেচুলেট করতেছি, যাদের হয়ে গেছে প্রিলিতে। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো একটা সংবাদ যে তোমরা, আর সবচেয়ে ভালো বিষয় হলো আমার ব্যাচে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই, আমার ব্যাচের স্টুডেন্ট ম্যাক্সিমামেরই তোমার হচ্ছে পরীক্ষায় হয়ে গিয়েছে। এটা হলো সবচাইতে সুসংবাদ। এবং আরো সবচেয়ে ভালো সুসংবাদ হলো সবার প্রিলি এবং রিটেন দুটোতেই হয়ে গিয়েছে আর কি, ঠিক আছে। সো যেহেতু সবার প্রিলি এবং রিটেন দুটোতেই হয়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ, সরি, প্রিলি এবং স্কুল পর্যায়ের প্রিলি এবং কলেজ পর্যায়ের প্রিলি দুটোতেই হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আশা করি রিটেনটাও আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ রিটেনটাও আমরা হয়তো বা ভালো করবো ইনশাআল্লাহ। যেভাবে পড়াচ্ছি বা যে জিনিসগুলো দিয়েছি সেগুলো দিয়ে পড়লে মোটামুটি ভাবে ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো করতে পারবা। তো তোমাদের অনুভূতি কি বলো? তোমাদের অনুভূতি কি সবকিছু নিয়ে? কেমন মনে হচ্ছে তোমাদের? তোমাদের অনুভূতি কি বলো? অনুভূতি কি? একটু আনমিউট করো তো ওদেরকে, ওদের সাথে কথা বলি। একটু আনমিউট করো। কি নাম জানি তোমার? মিজান, আনমিউট করো, ওদের সাথে কথা বলি আমি একটু। দেখি কি অবস্থা, বলো অনুভূতি কি? প্রিলি হয়ে গেছে, এখন অনুভূতি কি সবার? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম। স্যার, ভালো। ভালো লাগতেছে? জি স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের লাগছে। জি মিরাজ স্যার, রে দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আলিনুর রে দেখা যাচ্ছে, পপি রে দেখা যাচ্ছে, হাসান রে দেখা যাচ্ছে, আরেফিন, ইলাকে দেখা যাচ্ছে, আলোরে দেখা যাচ্ছে। সবার ভালো? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। শোনো, সর্বপ্রথম মনে রাখবা একটা জিনিস, যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে আমাদের সবার, যে আল্লাহ পাক আমাদের পড়াই দিছে। এটা হইলো সবচেয়ে বড় বিষয়, তাই না? আর আরেকটা বিষয় হলো, এখানে অনেকে আসো যাদের হয় নাই, এরকম অনেকে ক্লাস করতেছো আমি জানি। অনেকে আমাকে ফোন দিছো, মেসেজ করছো, কথা হয়েছে অনেকের সাথে আমার। আহ সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো, শোনো, যেটা আল্লাহ রিজিকে রাখবে না এটা নিয়ে হাজার চিল্লা চিল্লি করেও লাভ নেই। ক্লিয়ার? আমরা যেহেতু মুসলমান, আমার দৃষ্টিকোণ থেকে যেটা তকদিরে নাই এটা হাজার চিল্লা চিল্লি করেও লাভ হবে না। তো আল্লাহ সব সময় তার বান্দার জন্য বেস্ট প্ল্যানটুকু করে, যেটা তার বান্দার জন্য ভালো হবে। তো যেহেতু এই প্ল্যানটা আল্লাহ করছে, সেটাকে তুমি মঙ্গল হিসেবে চিন্তা করে তুমি সামনের পরীক্ষাগুলোর জন্য, সামনের এনটিআরসির জন্য কাজ করো। এবং আমি তোমাদেরকে যে সাজেশনটা করে দিচ্ছি, নেক্সট ইয়ারে, নেক্সট বার হয়তো এখান থেকে 20 থেকে 30% প্রশ্ন অ্যাড হবে বা কমবে বা বাড়বে। এর বাইরে ম্যাক্সিমামই এখান থেকে, আল্লাহ যদি কবুল করে তাহলে ইনশাল্লাহ এখান থেকে আমরা কমন পাবো। এখন একটা বিষয় কি, আমরা সবাই কিন্তু কমন পাওয়ার জন্য পড়ি, এবং আমাদের টার্গেট হইলো যে কোনো ভাবে হোক আমাদেরকে কমন পাইতে হবে, এটা আমাদের টার্গেট। ক্লিয়ার কি? তো জি যেহেতু স্যার। যে কোনো ভাবে হোক আমাদের কমন পাইতে হবে, এটা আমাদের টার্গেট। সাজেশনে ওইভাবে দিয়েছে। অনেকে বলতেছো স্যার সাজেশনে একটু প্রশ্ন বেশি, তো তুমি কি আশা করো একটা অধ্যায় থেকে 3-4টা প্রশ্ন দিব তোমারে? মানে এই ধরনের আশা করাটা বোকামি। কারণ অর্থনীতি এত বড় পক, এত ব্যাপক। তুমি চিন্তা করো, আমরা 50টা কোর্স অনার্স এবং মাস্টার্স মিলে পড়ি, সেখান থেকে অল্প কয়টা চ্যাপ্টারে নিয়ে আসা এবং এত অল্প প্রশ্ন, এটা কিন্তু অনেক কম। হিসাব করো। তুমি যেহেতু প্রভাষকে স্টুডেন্টদেরকে পড়াবা, সেহেতু তোমাকে কিন্তু হিউজ পরিমাণ জিনিস জানতে হবে। এই হিউজ পরিমাণ জিনিস জানার জন্য তোমাদেরকে কিন্তু পড়তে হবে। আমি তোমাদের 14 নাম্বার বা 15 নাম্বার ক্লাসে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে বলেছিলাম 6 বা 7 নাম্বার ক্লাসে আলোচনা করব, এখন 14 বা 15 নাম্বার ক্লাসে বলে দিলাম যে আমি ওভারঅল কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে,
আগামী 1 সপ্তাহ পরে আমি তোমাদেরকে পরীক্ষা নিব প্রথম 4টা অধ্যায়ের উপরে পরীক্ষা নিব। প্রথম 4টা, আমি 4টা অধ্যায়ের সাজেশন দিয়েছি এখন পর্যন্ত। 2-1 দিনের মধ্যে তোমরা বাকি সামষ্টিক অর্থনীতির বাকি যে 2টা অধ্যায় আছে ওইটার উপরে কি পাবা, সাজেশন পাবা। ইনশাআল্লাহ কাজ চলতেছে। আমি অলরেডি এই যে কাজ আমি করতেছি, এই যে অলরেডি আমি কাজ চলতেছে, আমার কাজ চলতেছে। ইনশাআল্লাহ তোমরা ওগুলোও পেয়ে যাবা। তো ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে পাবা, এবং 4টা অধ্যায়ের উপরে আমরা 1 সপ্তাহ পরে পরীক্ষা নিব। এবং কিভাবে পরীক্ষা নিব, কি পদ্ধতিতে পরীক্ষা নিব, কিভাবে তুমি আমার কাছে উত্তরপত্রটা পাঠাবা, সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব। ক্লিয়ার কিনা? তো যেহেতু তোমাদেরকে আমি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব, সেই ইনস্ট্রাকশনে মতো তোমরা পড়বে। আরেকটা বিষয় হচ্ছে, এখন পর্যন্ত আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি, আমি কিন্তু তোমাদেরকে খুব মেন্টালি ফ্রি ভাবে পড়াচ্ছি, খুব মানসিক, আমি কিন্তু ধীরে ধীরে পড়াচ্ছি। খেয়াল করছো কিনা? আজকে কিন্তু আমাদের 9 নাম্বার ক্লাস চলতেছে, খুব ধীরে ধীরে। মানে যারা ফাঁকিবাজি করবা বাবা, যারা হলো পড়বা না, তারা শেষ দিকে গিয়ে ধরা খাইবা যে শেষে পড়বো, তাইলে কিছু করার নাই। সাজেশন দিতেছি অল্প অল্প করে, অনেক দিন গ্যাপ নিয়ে, তারপরে হচ্ছে পড়াইতেছি, এক একটা ক্লাসের মাঝখানে অনেক গ্যাপ রাখতেছি যাতে তুমি পড়ার সময় পাও। সো প্রিপারেশনটা যারা শুরু থেকে, বেশ কয়েকজন আছো, বিশেষ করে 30 থেকে 40 জন আমার সাথে রেগুলার কন্ট্যাক্ট করো, তারা আমি দেখলাম যে মোটামুটি ভাবে ওই প্রসেসটা ফলো করতেছে। প্রসেস ফলো করলে আমরা ইনশাল্লাহ একটা সাকসেস পাবো। আর আমার কিছু কথা থাকবে, সেটা আমি সার্ভিস সব শেষ করে আমি 15 বা 14 থেকে 16 নাম্বার ক্লাসের ভিতরে ওই জিনিসটা আমি বলবো। ঠিক আছে? আর আমার বিশ্বাস, আমার ব্যাচ থেকে ইনশাল্লাহ তোমরা সবাই, আল্লাহ যদি কবুল করে, অবশ্যই তোমরা ভালো করবা। আর অনেকে বলতেছো যে স্যার স্কুল পর্যায়ের জন্য কিভাবে পড়লে হবে, সেটার একটা উপকার হইতো, সেটা নিয়ে আজকে আমার প্ল্যান আছে, তোমাদের সাথে শেয়ার করব। যারা দুইটাতেই টিকেছো, স্কুল এবং কলেজ পর্যায়ে কিভাবে পড়বা, সেটা নিয়ে আমি একটা ছোট্ট ধারণা তোমাদেরকে ক্লাসের শেষ দিকে দিব। দুটো ধারণা, যে কিভাবে তোমরা স্কুল এবং কলেজ পর্যায়টাকে সমন্বিত করে পড়বা। যেহেতু অনেকে চাকরি করো, অনেকে সংসার করো, বাচ্চা কাচ্চা আছে অনেকের, বিভিন্ন দিকে তোমাদেরকে দেখতে হয়। তো সেজন্য অল্প সময়ের মধ্যে সেটাকে কিভাবে আমরা কাভার করতে পারি, সেটার উপরে বেস করে আমি তোমাদেরকে একটা ছোট্ট আইডিয়া দিব। তার সাথে তুমি তোমার আইডিয়াকে মিলে একটু ফলো করার চেষ্টা করো, তাইলে আশা করি ইনশাল্লাহ তোমরা ওই জিনিসটা কাভার করতে পারবা। ক্লিয়ার কিনা? তো অর্জিতা বলো, কি বলতে চাচ্ছ? স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের এক্সাম বলছেন যে 4 চ্যাপ্টারের উপর, এটা কি স্যার প্রথম 4 চ্যাপ্টার ম্যাক্রো ইকোনমিক্সের? হ্যাঁ, প্রথম 4 চ্যাপ্টার, যে 4 চ্যাপ্টার আমি সাজেশন দিছি, ওই 4 চ্যাপ্টার আচ্ছা ঠিক আমি বলে দিব গ্রুপে, আমি বলে দিব, টেনশন করো না। অব্র স্যার যতক্ষণ দায়িত্বে আছে টেনশন করার কোনো কারণ নাই। ওয়ান অফ দ্য জি মোস্ট স্যার। অ্যাক্টিভ গ্রুপ বিদ্যাবাড়িতে তোমাদেরটা, বুঝছো? সবচাইতে আচ্ছা স্যার। অ্যাক্টিভ গ্রুপ আসসালামু আলাইকুম স্যার। তোমাদেরটা। সো টেনশন করার কোনো কারণ নাই। কিভাবে পরীক্ষা দিবা, খাতা কেমনে পাঠাবা, কত মিনিটের পরীক্ষা হবে, প্রশ্ন কত মার্কের হবে, কোথার থেকে কি পড়বা, সব বলে দিব, টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ওকে। হ্যাঁ, সাহেব আলী বলো। আমি একটা একজনের কাছ থেকে জিজ্ঞেস করে এরপর পড়ায় চলে যাবো, কারণ এত কথা বলতে গেলে আমি পড়াইতে পারবো না। সাহেব আলী বলো। সাহেব আলী বলো ভাই। ওকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো ভাই। স্যার ভালো আছেন স্যার? আছি ভালো, তুমি ভালো আছো ভাই? আলহামদুলিল্লাহ স্যার, প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা করব, কাইন্ডলি স্যার কিছু মনে করবেন না স্যার। হ্যাঁ হুম। স্যার, ওই যে কথাটা আপনি রিপিট করেছিলেন ক্লাসে, ওই যে স্যার আপনি যে সাজেশন গুলো দিয়েছেন স্যার গ্রুপে, ঠিক আছে? তা আমি স্যার ওই পোস্ট গুলো দেখতে পারতেছি না স্যার। আপনি একটা অ্যাপস এর নাম বলেছিলেন স্যার, ওই অ্যাপস এর নামটা স্যার আমি মনে করতে পারছি না স্যার একদম। একটু কাইন্ডলি যদি বলতেন স্যার। তা ওইটার নাম হলো অ্যাডোব রিডার, অ্যাপস থেকে ডাউনলোড করতে পারবা। আর এবার লাস্টে যে সাজেশনটা, ওইখানে আমি ছবি দিয়ে দিছি, দেখছো কিনা কমেন্টের শুরুতে দেখো, ছবি দিয়ে দিছি, তাতে তোমাদের অনেকে দেখতে সুবিধা হয়, যেহেতু তোমাদের ডাউনলোড করতে সমস্যা হয়। আমি আবার সাজেশনটা ছবি তুলে আমার মোবাইল থেকে দিয়ে দিছি, খেয়াল করছো কিনা? স্যার এটা খেয়াল করা হয়নি স্যার, তো এই হ্যাঁ, ইনফোটা ওইটা ওই খেয়াল যে করা তুমি হয়নি। মনে হয় কমেন্টের কারণে খেয়াল করো নাই, প্রথম কমেন্টেই দেখবা ওইটা আছে, কমেন্টের নিচে। আমি অ্যাপসটা তোমরা ওই যাদের ডাউনলোড করা আছে ওইখান থেকে, বা পিডিএফ এর যে কোনো অ্যাপস থেকে তোমরা পড়তে পারো। আবার তোমরা হচ্ছে ওই কমেন্টের একেবারে প্রথমে আমি ছবি তুলে দিয়ে দিছি, ওইখান থেকে পড়তে পারো। ঠিক আছে স্যার, ডাউনলোড। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধ করে দাও কমেন্ট সবার।
বাকিটা সবার সাথে পরে কথা বলবো না, এখন একটু পড়ানো শুরু করা দরকার। ওকে, আজকে একটু খাতা কলম নিয়ে বসতে হবে, আজকে একটু কাজ বেশি। হ্যাঁ, আজকে একটু কাজ বেশি। প্রথম কথা হচ্ছে আজকে আমরা যেহেতু তোমার ব্যষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করব, সো প্রথম অধ্যায়ে আলোচনা করব। ক্লাসটা সহজ, ক্লাসটা খুব একটা কঠিন না, সহজ ক্লাস, কিন্তু আজকে একটু লেখালেখির কাজ আছে। সবাই একটু কষ্ট করে খাতা কলম নিয়ে বসবো এবং চেষ্টা করব ভিডিওটা অন করে বসার জন্য, কারণ তোমরা অনেকে থাকো না, মনোসংযোগ থাকে না। খাতা যেভাবে বসে সেইভাবে অন করে খাতা নিয়ে ক্লাসে যেভাবে বসো দয়া করে ওইভাবে বসো, এবং একটু লেখালেখি করতে হবে আজকে সবার, একটু সবার লেখালেখি করতে হবে সবার। হ্যাঁ, একটু, আমরা ক্লাসটা বেশি সময় নিব না ইনশাল্লাহ, আমরা খুব অল্প সময়ে সুন্দর করে কোর জিনিসগুলো পড়ে নিব। এবং আমি সংজ্ঞা বলবো, আমি যে সংজ্ঞাগুলো বলবো সেগুলো অবশ্যই লেখার চেষ্টা করবো ওইখান থেকে। তোমাদের জন্য আমি একটু সহজ সংজ্ঞা বলবো এবং যেগুলোতে মার্ক বেশি আসে সেগুলো আমি তোমাদেরকে আলোচনা করব। ক্লিয়ার? আচ্ছা, প্রথম যে প্রশ্নটাতে আমরা চলে যাব, ব্যষ্টিক অর্থনীতির প্রথম যে চ্যাপ্টার, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম যে চ্যাপ্টারটা আলোচনা করব দেখো সেটা হলো আমরা অর্থনীতির সংজ্ঞা নিয়ে আলোচনা করব। অর্থনীতির সংজ্ঞা, আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করব যে অর্থনীতি জিনিসটা কি। আমরা অনেকে বলতে পারো যে স্যার সামষ্টিক অর্থনীতি আপনি আগে শুরু করেছিলেন, কারণ তোমরা অর্থনীতির স্টুডেন্ট, তোমরা খুব ভালো জানো যে সামষ্টিক এবং ব্যষ্টিকের মধ্যে ব্যষ্টিকটা একটু কঠিন হয় এখানে, বাট সামষ্টিকটা অনেক ইজি হয় তুলনামূলক। সো এই জন্য আমরা যেটা চেষ্টা করেছি আমার জায়গা থেকে সমষ্টিকটা আগে শুরু করার চেষ্টা করেছি, যাতে মোটামুটিভাবে তোমাদের পড়াটা সুবিধা হয়। অর্থনীতিকে আমরা সবাই জানি ইকোনমিক্স বলে, এবং অর্থনীতির সংজ্ঞা নিয়ে মানুষ বিভিন্ন ধরনের কথা বলে, এক একজন রাইটার এক একজন লেখক এক একভাবে বলে। বাট আমরা যে বিষয়টা জানি সেটা হলো মানুষের অনেক অভাব আছে, সেই অভাব দূর করার জন্য এবং সীমিত সম্পদের মধ্যে সেটাকে ইউটিলাইজ করার জন্য তোমার অর্থনীতি কাজ করে। অসম্ভব চাহিদা এবং সেই চাহিদাটাকে মেটানোর জন্য তার সীমিত সম্পদের মধ্যে মানুষ সেটা ইউজ করার চেষ্টা করে চাহিদাটাকে। এটা একটা খুব ছোট একটা উদাহরণ দিয়ে বলি, খুব ছোট একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরো, কথার কথা, আমি বেতন পাই ধরো কথার কথা 50,000 টাকা। এখন এই 50,000 টাকার মধ্যে আমার সংসার চলবে, আমার সংসারের একটা চাহিদা আছে। এই 50,000 টাকার মধ্যে আমার দেখা গেছে পরিবারের বাচ্চা কাচ্চার, আমার ছেলে মেয়েদের স্কুল খরচ সেটা চলবে। এই 50,000 টাকার ভেতরে আমার স্ত্রীর যে শপিং, তার প্রয়োজনীয় জিনিস সেগুলো চলবে। এই 50,000 টাকার ভিতরে আমার বাবা মার যে ওষুধ খরচ, যে ওষুধ সেটা চলবে। এই 50,000 টাকার ভেতরে আমার নিজের ব্যক্তিগত যে খরচ আছে সেটা চলবে। এবং এই 50,000 টাকার ভেতরে আমি যদি কোনো সঞ্চয় করতে চাই সে সঞ্চয় আমি করতে পারবো। তার মানে এই যে জিনিসগুলো বললাম, এই সব জিনিসগুলো হলো চাহিদা। এখন এই যে চাহিদা, এই চাহিদাকে ফুলফিল করার জন্য আমার কি লাগবে? আমার যোগান লাগবে, যে আমি আসলে অর্থের যোগান লাগবে, যে আমি কতটুকু পরিমাণ চাহিদাটাকে ফুলফিল করব। এখন এই ফুলফিল করার জন্য অর্থনীতি বলে যে তুমি এই 50,000 টাকাকে তুমি কিভাবে এই চাহিদাটাকে যোগান দিয়ে তুমি চাহিদাটাকে ফিল আপ করতে পারবা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাইন্যান্স এন্ড ইকোনমিক্স? এটার কিন্তু একটা প্রশ্ন আমার এক ছাত্রকে রিসেন্টলি ব্যাংকে করছে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাইন্যান্স এন্ড ইকোনমিক্স? ফাইন্যান্স এবং ইকোনমিক্সের মধ্যে কোর পার্থক্য কোন জায়গায়, সেই পার্থক্যটা এখন একটু বলি, খেয়াল করো। অর্থনীতি যে কাজটা করে, অর্থনীতি সবসময় একটা ব্যালেন্স করার চেষ্টা করে। অর্থনীতির চেষ্টা করে যে চাহিদা যা আছে তার সাথে যোগানটাকে অ্যাকুরেট করে মানুষের প্রয়োজন বা নিডটাকে ফিল আপ করা। আর ফাইন্যান্স সবসময় চিন্তা করে অর্থ সংস্থান করা, অর্থটাকে আমি কিভাবে আনবো, কিভাবে আমি অর্থকে নিয়ে আসবো। অর্থনীতি কিন্তু সেই অর্থটাকে ইউটিলাইজ করার কি করে, চেষ্টা করে। হ্যাঁ, অনেকে বলে যে স্যার ফাইন্যান্সে তো অর্থকে ইউজ করার চেষ্টা করে, হ্যাঁ করে, কিন্তু ফাইন্যান্স থেকে অর্থনীতির ব্যাপ্তিটা অনেক বেশি, কারণ সে পুরা ফান্ডটাকে ইউটিলাইজ করার চেষ্টা করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখন আমার ছাত্র আমাকে এটা বলছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাইন্যান্স এন্ড ইকোনমিক্স, তখন আমার কাছে মাথায় আসছে আরে এটা তো আমার ব্যাচের স্টুডেন্টদেরকে বলা উচিত, এরকম প্রশ্নটা আগে কখনো খুব একটা পাই না। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাইন্যান্স এন্ড ইকোনমিক্স, নতুন প্রশ্ন, এটা এটা আগে খুব একটা বেশি করে না, এখন ইদানিং দেখতেছি করে। আচ্ছা, তার মানে দেখো আমার এই 50,000 টাকার মধ্যে ধরো আমি সঞ্চয় করব, আমি আমার ফ্যামিলিকে দিব, সবকিছুকে দিব, সবকিছু দিয়ে আমি চলবো। সো এটাই হচ্ছে অর্থনীতি। অর্থনীতি মানুষের চাহিদার সাথে তার যোগানের সামঞ্জস্য কি করে, বিধান করে। আর ফাইন্যান্স যে কাজটা করে সেটা হলো অর্থ সংস্থানের কাজ করে, যে আমি অর্থটাকে কোন জায়গা থেকে কালেক্ট করবো। এখন আমরা অর্থনীতির কয়েকটা সংজ্ঞা লিখবো, কয়েকজন রাইটারের। প্রথম যে সংজ্ঞাটা আমরা লিখবো সেটা লিখো, জে এস মিলের মতে, জে এস মিলের মতে, জে এস মিল এর মতে, এগুলো কিসের দাগ পড়ছে বোর্ডের মধ্যে মিজান? তো আঠা এগুলো উঠে না বোর্ডের ভিতরে? এই যে এটা তো কলম হতো, এই যে
তো ক্ষতি তো বোর্ডের জন্য। তো ও যখন এই কাজটা করে তখন বোর্ড ঢাকে না কেন? ওরা ধরো না কেন, ধরে আনো না কেন? ধরে বাইন্ধে রাখো ওরে। এগুলো কত দামি বোর্ড, 8-10 লাখ টাকার বোর্ডে পুরো বোর্ড কি করছে? এই যে কলম পিছলা খায়, এই যে ওরে বলবা কাজ করার সময় এগুলো সব ইয়ে করে রাখতে, ঢাকনা দিয়ে কাজ করতে। তো একটু কমন সেন্সের ব্যাপার। লেখো, জেস মিলের মতে সম্পদের সম্পদের উৎপাদনতা বন্টনের সম্পদের উৎপাদন ও বন্টনের সম্পদের উৎপাদন ও বন্টনের ব্যবহারিক জ্ঞানী হলো অর্থনীতি। অধ্যাপক মার্শাল বলেছেন, এরপর লিখো, অধ্যাপক মার্শাল বলেছেন। অনেকে সুন্দর করে বসো, ভিডিও অন করে সুন্দর করে বসো। অনেকে লেখো না, চলে যাও, পরে আমাকে আবার মেসেঞ্জারে লেখো, স্যার যেটা পড়াইছেন ওটার বুঝি নাই। দেখো, অধ্যাপক মার্শাল বলেছেন অর্থনীতির মূল উদ্দেশ্য সম্পদ নিয়ে আলোচনা নয়। অধ্যাপক মার্শাল বলেছেন অর্থনীতির মূল উদ্দেশ্য সম্পদ নিয়ে আলোচনা নয়। অর্থনীতির মূল উদ্দেশ্য সম্পদ নিয়ে আলোচনা নয়, বরং মানব কল্যাণ নিয়ে আলোচনাই হচ্ছে মুখ্য। বরং মানব কল্যাণ নিয়ে আলোচনাই হচ্ছে মুখ্য। তাই সম্পদের দৃষ্টিকোণ থেকে প্রাপ্ত সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ। তাই সম্পদের দৃষ্টিকোণ থেকে প্রাপ্ত সংজ্ঞাটি হলো ত্রুটিপূর্ণ। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগেরটা কই? আগেরটা প্রথমটা কই? প্রথমটা দিয়ে দাও, প্রথমটা দিয়ে দাও। ওইটা পড়ানো শেষ করতে হবে তো। আচ্ছা, এরপরে লেখো আরেকটা সংজ্ঞা লেখা দিই। মার্শালের মতে হ্যাঁ, এটা মার্শালের মতে রাজনৈতিক অর্থনীতি বা অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। রাজনৈতিক অর্থনীতি এবং অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে, তা বিশ্লেষণ করে ব্যক্তি বা সমাজের কার্যাবলীর যে অংশ কল্যাণের জন্য বস্তুগত প্রয়োজনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, বিষয়ের ব্যবহার ও অর্জন প্রক্রিয়াকে বলে। বিষয়ের ব্যবহার ও অর্জন প্রক্রিয়াকে বলে। বিষয়ের ব্যবহার ও অর্জন প্রক্রিয়াকে বলে। আরেকবার বলি, মার্শালের মতে রাজনৈতিক অর্থনীতি বা অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে এবং তা বিশ্লেষণ করে ব্যক্তি ও সমাজের কার্যাবলীর যে অংশ কল্যাণের বস্তুগত প্রয়োজনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, বিষয়ের ব্যবহার ও অর্জন প্রক্রিয়াকে বলে। তিনটা সংজ্ঞা লেখাই দিছি, যে কোনো দুইটা পড়লেও হবে। তিনটা সংজ্ঞা লেখাই দিছি, যে কোনো দুইটা প্রশ্ন পড়লে তোমার হবে। তিনটা সংজ্ঞার ভিতরে যে কোনো দুইটা পড়লে হবে। ক্লিয়ার কিনা? ওকে। আর তোমরা কয়েকজন আমাকে বেশ কিছু মেসেজে লিখছো
যে কয়েকটা প্রশ্ন তোমরা পাচ্ছ না সামষ্টিক অর্থনীতির, সেগুলো আমি সুন্দর করে তোমাদের আপলোড দিয়ে দিব গ্রুপে, গ্রুপে পেয়ে যাবা, গ্রুপে আমি আপলোড দিব যে কয়টা পাচ্ছ না। আর অত্যন্ত দুঃখজনক বিষয় বলি, কয়েকজন কোনো প্রশ্ন কোথাও খুঁজো না, না খুঁজে আমাকে মেসেজ করে বলো যে স্যার এটা বাইর করে দেন। বিশ্বাস করো, এমন এমন সহজ প্রশ্ন যে বাজারে সব বইতে আছে, শুধু তুমি খুঁজে দেখো না। এই কাজটা করো না বাবা। মানুষ পড়াই তো আমরা বলতে পারি কোনটা ফাঁকিবাজি আর কোনটা সঠিক, এটা আমরা কিন্তু বলতে পারি, খুব সহজে বুঝতে পারি। এই কাজটা করবা না, খুঁজে দেখো। একটা প্রশ্ন খুঁজতে গেলে 10টা প্রশ্ন পাওয়া যায়। ক্লিয়ার কিনা? যে কয়টা মোটামুটি মেজরিটি পাও নাই সে কয়টা আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, না মার্কেটিং কলেজ রেডি না তো। এখন কোন ক্লাস? মার্কেটিংটা দাঁড়া, মার্কেটিং কত, মার্কেটিং কয়টায়? 9টায়? 9টার ক্লাসটা মনে হয় নিতে পারবো না আজকে আমি। শরীর ভালো লাগতেছে না আমার। ইয়ে, আচ্ছা তুই আমার ইয়ের কাছে আয়, আমি হচ্ছে এখন তো 6টা বেজে গেছে, আমি 5 মিনিট পর আসতেছি, দাঁড়া। আর না এদিকে আস, একটু ভিডিওটা অফ করে তো। সরি, হ্যাঁ একটু লেট হলো। সো টেনশন করার কিছু নাই, যে কয়টা প্রশ্ন পাচ্ছ না ওইটা আমি ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব, তোমরা ছবি সহ পেয়ে যাবা। সো ওইখানে টেনশন করার কোনো কারণ নাই, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে? ইনশাল্লাহ পেয়ে যাবা। মেজরিটি যেটাতে পাও নাই সেটা আমার কাছে আছে, আমি ডেটা রেখে দিই। মেজরিটি যেটা পায় না, মোটামুটি সবাই এসএমএস করে তো, মেজরিটি যেটা পাও নাই সেটা পেয়ে যাবা, ঠিক আছে? এটা গেল একটা। আর একটা বিষয় হচ্ছে থার্ড অ্যাসাইনমেন্টটা আমি খুব কম পাইছি। রিজন কি? থার্ড অ্যাসাইনমেন্টটা খুব কম সংখ্যক স্টুডেন্ট পাঠাইছো। থার্ড অ্যাসাইনমেন্টটা আমি তোমাদেরকে ডেট দিয়েছিলাম, নির্দিষ্ট ডেটের মধ্যে পাই নাই মনে হয় এখনো আমি। সো আগামী কালকের মধ্যে আমাকে থার্ড অ্যাসাইনমেন্টটা দিয়ে দিবা। যারা 3 নম্বর অ্যাসাইনমেন্টটা করো নাই তারা আগামী কালকের মধ্যে 3 নম্বর অ্যাসাইনমেন্টটা দিয়ে দিবা। আগামী কালকে রাত 12টার ভেতরে 3 নম্বর অ্যাসাইনমেন্ট দিবা কালকে। যারা 3 নম্বর অ্যাসাইনমেন্টটা করো নাই, স্যার আপনি আমারটা দেখেন নাই, আচ্ছা তোমারটা দেখে দিব। ফারজানা ইয়াসমিন হচ্ছে দেখে দিব, কোনো কারণে হয়তো বাদ পড়ছে। তো যারা করো নাই আগামীকালকের মধ্যে থার্ড অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবা। আগামীকালকে লাস্ট টাইম থার্ড অ্যাসাইনমেন্ট দেওয়ার। ওকে, আচ্ছা এরপরে আসো, অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করুন। আচ্ছা, খুব সহজ, আমি যে জিনিসগুলো বলবো সেগুলো নোট করতে থাকো। এগুলা কিন্তু সবচেয়ে বেশি আসা প্রশ্ন নিয়ে বানাইছি। সো একজন লিখছে কোন ক্লাসে দিয়েছিলেন স্যার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। কোন ক্লাসে দিয়েছিলাম স্যার? আল্লাহর রাস্তে আপনি দয়া করে আমার ভিডিওগুলো দেখেন, পেয়ে যাবেন। লাগবে না। আচ্ছা, সো অর্থনীতির পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করুন। প্রথমে যেটা সেটা হলো ভূমিকা। অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আমি ক্লাসের শুরুতে বলে দিছি। চাহিদা এবং যোগান দুইটার ব্যালেন্স করাটা শেখায় কে? অর্থনীতি। সো এটা যদি না থাকে তাহলে একজন মানুষ অর্থনীতিতে ভালো কিছু করার কোনো সুযোগ নাই। অর্থনীতিতে ভালো করতে হলে অর্থনীতির ক্ষেত্রে একজন মানুষের প্রপার নলেজ থাকতে হবে এবং সেই নলেজটা মানুষকে অর্জন করতে হবে অর্থনীতি পড়ার মধ্য দিয়ে। ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার দেখো, মানুষের দৈনন্দিন জীবনে অর্থনীতি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের দৈনন্দিন জীবনে যেমন একজন মানুষ দৈনন্দিন জীবনে আমরা যদি দেখি, সে কিন্তু অনেক ধরনের সমস্যা সে ফেস করে, এবং এমন এমন সমস্যা সে ফেস করে যে এই সমস্যা ফেস করার মধ্য দিয়ে সে কিন্তু চলে। এবং মানুষের দৈনন্দিন জীবনে এই সমস্যাগুলো অর্থনীতি সলভ করতে পারে। একটা মজার বিষয় বলি, আজকে থেকে 5 বছর 6 বছর আগের একটা ঘটনা বলি। আমাকে সকালবেলা আমার অফিসের পিয়ন, তখন ওর নাম ছিল সোলাইমান, ও এখন অন্য জায়গায় ট্রান্সফার করছি ওকে। তো সোলাইমান
আসছে হলো চা দিতে। তো সোলেমান চা দিল। আমি সোলেমানকে জিজ্ঞেস করলাম, সোলেমান কি খবর, কেমন চলতেছে জীবন তোমার? বলে স্যার খুবই ভালো। তো আমি জিজ্ঞেস করলাম, সোলেমান তুমি স্যালারি কেমন পাও? তো ওই সময় ওদের স্যালারি ছিল 15,000 টাকা। তো সে বলতেছে স্যার আমার স্যালারি 15,000 টাকা। তো আমি বললাম আচ্ছা, তো তোমার ফ্যামিলি কোথায় থাকে? সোলেমান আমাকে বলতেছে, দেখো অর্থনীতির ইউজটা দেখো। তো এই 15,000 টাকা স্যালারি, তখন আমার কাছে আমি চিন্তা করলাম যে 15,000 টাকা কোভিডের মধ্যে, হ্যাঁ, যদিও কোভিডের মধ্যে অনেক রেস্ট্রিকশন ছিল, মানুষের চলতে কষ্ট হইতো, তো সে আসছে অফিসে, আমিও আসছি। তো চাটাও অনেক রেস্ট্রিকশন ছিল, তাও আমি বললাম যে ঠিক আছে তুমি আমাকে চা দিবা, সমস্যা নেই, যেটা তকদিরে হওয়ার করোনা মরণ ওইটা এমনি হবে মানুষের, এটা কেউ কেউ ছড়াইতে পারবে না। তো আমি বললাম যে ঠিক আছে তোমার 15,000 টাকা স্যালারি, তোমার গাড়িতে কে কে আছে, যেহেতু অফিসে অনেক লোক নাই, খালি ওর সাথে কথা বলতে সময় পাইলাম। তো সে বলতেছে স্যার আমার বাড়িতে আমার পরিবার থাকে আমার শ্বশুর বাড়িতে, আর আমার হচ্ছে মা বাবা আছেন বাড়িতে থাকেন, আর আমি এখানে থাকি। তাই আমি বললাম তাহলে তোমাকে 3টা জায়গায় মেনটেন করতে হয়। তো শ্বশুর বাড়িতে তার বউ থাকে, যেহেতু তার বাচ্চা হয়েছে, এখানে সে থাকে, তার বাবা মা বাড়িতে থাকে, 3টা জায়গা সে ম্যানেজ করে। তো আমি প্রথমে চিন্তা করলাম যে এই 15,000 টাকা দিয়ে ঢাকা শহরে নিজে চলে, তার বাচ্চাকে চালানো, তার মা বাপকে দেওয়া, মানে হাউ ডিফিকাল্ট, মানে কিভাবে সে এটা করে। বিলিভ মি, সে আমাকে একটা ক্যালকুলেশন বলছে, আমি তার ক্যালকুলেশন শুনে অবাক হয়ে গেছি। আমরা ওটি করে, সে মাঝে মাঝে ওটি ওটি সহ তার সম্ভবত 17,000 17,500 বা 18,000 এরকম আসতো সম্ভবত, যতটুকু মনে পড়ে আমার। সে একটা দারুণ ক্যালকুলেশন বলছে, এবং এই ক্যালকুলেশন শুনে আমি অবাক হয়ে গেছি। শোনো, বিশ্বাস করো, সে এই বেতন থেকে প্রতি মাসে 3,000 টাকা সেভ করে, সঞ্চয় আছে, তার ডিপিএস আছে একটা। তো আমি তখন, আমার কাছে ফার্স্ট মনে হয়েছে যে ফান্ড ইউটিলাইজেশন, হাউ ইম্পর্টেন্ট দিস ইজ, যে সে প্রত্যেকটা জায়গায় হ্যাপি করে নিজে চলে, সে এই অল্প টাকার মধ্যে সে ম্যানেজ করে ফেলে। তার মানে মানুষের দৈনন্দিন জীবনে যে চাহিদা আছে, যেটা সোলেমান করে, যেটা তুমি আমি কখনোই চিন্তা করতে পারবো না, আমি তো চিন্তাই করতে পারবো না যে এই টাকা দিয়ে কিভাবে ফ্যামিলি সবাইকে করা যায়। তার মানে মানুষের দৈনন্দিন জীবনের ভালো থাকা বা মানুষের দৈনন্দিন জীবনের বিষয়টা নির্ভর করে তার অর্থ ইনকামের উপরে। যে বিষয়টা আমি মাত্র তোমাদেরকে বললাম যে আমি পারবো না, সোলেমানের জায়গা থাকলে হয়তো আমিও পারতাম এটা। তার মানে মানুষের জীবনের চাহিদা ক্রিয়েট হয় তার ইনকামের উপর বেস করে। ঠিক আছে, অর্থনীতি সেটাকে ইউজ করাটা কি করে শেখায়। আমি তোমাদেরকে কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করতেছি, আমার কনসেপ্টগুলো শুনবা, এগুলা কষ্ট করে খাতায় লেখার চেষ্টা করবা। আমরা সমীকরণ জাতীয় জিনিসও যাব, আজকেও আমরা অনেক আলোচনা করব। একটু পরে আর 8-10টা স্লাইড গেলে কঠিন বিষয়গুলো শুরু হবে। সো একটু চেষ্টা করবে এই জিনিসগুলো ব্রেনে লেখার জন্য, এগুলো মার্ক ক্যারি করবে। আমি যে কনসেপ্টগুলো দিচ্ছি, এই কনসেপ্টগুলো তোমার ব্রেনে ঢুকাইতে পারলে তোমার মার্ক ক্যারি করবে, মার্ক বাড়বে। আচ্ছা, সম্পদের সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে, সম্পদের সুষ্ঠু, তোমার যে সম্পদ আছে সেটাকে তুমি যে ব্যবহার করবা, কিভাবে ব্যবহার করবা, সেটা কিন্তু অর্থনীতি শেখায়। হাউ ইউ ইউটিলাইজ ইউর ফান্ডিং, ইউর রিসোর্স, ইউর অ্যাসেট, এই প্রত্যেকটা জিনিস অর্থনীতি তোমাকে এই ব্যবহার করাটা কি করে শেখায়, যে আসলে তুমি কোন জায়গায় কতটুকু ব্যবহার করতে পারবা। ক্লিয়ার কিনা? এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। সো অর্থনীতি সম্পদের সুষ্ঠু ব্যবহার করা শেখায়, যে তোমার ফান্ড ম্যানেজমেন্ট কতটুকু ভালো। আজকে সকালবেলা আমার সাথে এক ভদ্রলোকের কথা হচ্ছিল। তো উনি সিএ করা ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছে আমার সকালে। আমি তো, তোমরা হয়তো জানো, আমি খুব কম ক্লাস নেই, তোমাদের আর 1-2টা ব্যাচের ক্লাস ছাড়া আমি নেই না, আমার শরীর ভালো না, তো ওই জন্য আমি অতটা নিতে পারি না ক্লাস। তো তো ওনার সাথে সকালে ফ্রি ছিলাম, একটু কথা টথা বললাম ওনার সাথে। সো এই ভদ্রলোকের ঢাকা শহরে 5টা প্লট আছে, সে সিএ করা, 5টা প্লট, 6 নাম্বার প্লট সে কিনতে যাচ্ছে। তো ওনার সাথে আমার কথা হলো, তো আমার এক সিনিয়রের ওখানে হচ্ছে একটা ইনভেস্টমেন্টের ব্যাপারে একটা কথা হইতেছিল। তখন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, আপনার যে এত সম্পদ, আপনি তো সিএ করা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, জানার কোনো ব্যাপার না একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া। তাই আমি বললাম যে আপনি এই যে এতগুলো জমি কিনেন, এই যে 6 নাম্বারটা কিনবেন, এতগুলো জমি কিনে একটা মানুষের কি হবে? একটা মানুষ ঢাকা শহরে 1-2টা জমি থাকলে ভালো, আপনার 6টা জমি কেন? সে আমাকে যে কথাগুলো বললো, তা আমি চিন্তা করে দেখলাম, সে বলতেছে যে ভাই, আমার অ্যাকাউন্টে টাকা পড়ে থাকা ভালো নাকি সেই টাকাটাকে ব্যবহার করা ভালো? আমি বললাম কিরকম? বলে এই টাকাটাকে আজকে আমি এখানে ঢালবো, এখানে একটা জমি কিনবো, এই জমিটাকে ভাই আমি আরো 10-12 বছর পরে বিক্রি করে দিব, সেটা না হয় আমার ছেলে এসে বিক্রি করে দিবে, কিন্তু তখন তো টাকাটা কি হবে, ডাবল হবে। ঠিক আছে, সো টাকা আমি অ্যাকাউন্টে ফেলে রাখা ভালো নাকি সেটাকে ইউজ করা ভালো? খুব সিম্পল একটা উত্তর দিছে, এই বিষয়টা কিন্তু আমি নিজেও জানি।
কিন্তু আমার প্রশ্ন কিন্তু ছিল খুব সিম্পল, যে ভাই আমি যেরকম মনে করি, আমরা যারা মানে একটু অন্যরকম ধর্মটাকে আমরা বেশি করি, আমরা চিন্তা করি যে ঠিক আছে আমার আল্লাহ যতটুকু থাকে অতটুকুর মধ্যে দিয়ে ভালো, আমার বেশি বাড়ানোর দরকার নাই। কিন্তু উনি চিন্তা করে একটু ডিফারেন্ট ভাবে। তখন আমার কাছে চিন্তা হয়েছিল যে আমি আজকে এই উদাহরণটা আমার ক্লাসের স্টুডেন্টদেরকে দিব, যে সম্পদের সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে তার যে টাকাটা আছে বা অ্যাসেট আছে সেটাকে সে ইউটিলাইজ করার চেষ্টা করে। সেজন্য তুমি ক্যাশ লিকুইডিটি যেটা যেটা তোমার কাছে থাকে সেটাকে তুমি কিভাবে ব্যবহার করবা, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক। আয়ুব বচ্চনের একটা গান আছে, এক পুরুষে করে ধন এক পুরুষে খায় আরেক পুরুষে এসে দেখে খাওয়ার কিছু নাই, এরকম একটা গান আছে না মিজান? হ্যাঁ, আয়ুব বচ্চন এরকম একটা গান আছে। এটা আমি আমার ফ্যামিলিতে বিভিন্ন জায়গায় দেখছি। দাদা বিশাল সম্পদের মালিক, পোলারা কোনো কিছু করে নাই, নাতিরা এসে সেটা ভোগ করে, কারণ দাদা বিশাল সম্পদের মালিক। এর পরের জেনারেশন যদি কোনো কিছু না করে তাইলে তোমার দেখা গেছে সেটা খুব প্রবলেমে পড়বে, আরেক জেনারেশন এসে দেখবে অবাক হয়ে যাবে। তো সেজন্য সম্পদের সুষ্ঠু ব্যবহার করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা মাথায় রাখবা, সম্পদের সুষ্ঠু ব্যবহার করা। আচ্ছা, উৎপাদনের ক্ষেত্রে অর্থনীতি, এই জিনিসটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে। যেমন ওই দিন ব্যাংকের একটা ক্লাস নিচ্ছিলাম কিছুদিন আগে, এই আমার 1-1.5 মাস আগেই মনে হয়, আমি অসুস্থ হওয়ার আগে। উৎপাদনের ক্ষেত্রে একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে, স্যার এই যে উৎপাদনের ক্ষেত্রে, ওইটা একটা প্রশ্ন ছিল ব্যাংকের একটা প্রশ্ন, তো সেখানে অর্থনীতির উৎপাদনের ক্ষেত্রে অর্থনীতির ইউটিলাইজেশন বা অ্যাসেট ইউটিলাইজেশনটা বোঝানোর চেষ্টা করছে। তো উৎপাদনের ক্ষেত্রে অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আমি আসলে উৎপাদনের ক্ষেত্রে অর্থনীতি কি করব, উৎপাদনের ক্ষেত্রে কাজ কি, তুমি কতটুকু উৎপাদন করবা সেটা কিন্তু খুব একটা ফ্যাক্ট। একটা মজার ঘটনা বলি, মালটা বাজারে এখন কেজি কত রে? আমি অনেকদিন ধরে বাজার করি না, মালটার এখন কেজি কত বাজারে? রোজার মধ্যে মনে হয় কত ছিল, 320 বা 330 ছিল। এখন কত কেজি মালটা তোমরা যারা কিনো? 350 না আরো কম, এরকমই হবে বোধ হয়। 300 মালটার কেজি, একজন লিখছে 300 স্যার। মোজাম্বিক একটা দেশের নাম শুনছো? মোজাম্বিক, এই দেশ নিয়ে একটা ভিডিও দেখতেছিলাম আমি, মোজাম্বিক নিয়ে। মোজাম্বিকে রাস্তার পাশে ঘরের সামনে মালটা নিচের মধ্যে পড়ে থাকে, মালটা পড়ে থাকে, এত বেশি মালটা গাছ লাগাইছে ওরা এক সময়, যে মালটা এখন ওদের মানে বিলিভ করবা না, আমি যখন ভিডিওটা দেখছি আমি আল্লাহ সুবহানাল্লাহ, মানে মালটা পইড়া পুরা গাছের নিচে মনে হয় বাগানের মধ্যে হলুদ কি জানো কমলা কালারের নাকি, এগুলা হলুদ কমলা এরকম কালারের আর কি মালটা। আমি তো চিন্তা করি ভাই এটা কি অবস্থা। তো ভিডিওটা দেখে আমি আর একটু ইন্টারেস্ট হলাম যে ভিডিওটা আমি আর একটু দেখি। এর কারণ কি জানো? অধিক উৎপাদন। ওদের ওইখানে এত বেশি উৎপাদন হয় মালটার, তোমার নিয়ম হচ্ছে ওদের, তুমি যত বেশি মালটা পাবা সব মালটা তুমি ওদের এখান থেকে নিচের থেকে কুড়াই নিতে পারবা, 5 টাকা দিলে হবে বাংলাদেশি টাকায়। তার মানে প্রোডাকশন, উৎপাদন বেশি, প্রোডাকশন বেশি, ইউটিলাইজেশন নাই। তখন এই ভিডিওটা যখন দেখতেছিলাম, তো তোমাদের ভাবি আমার পাশে ছিল, তো সে বলতেছে কি দেখো তুমি সারাদিন মোবাইলের মধ্যে এরকম ভিডিও ভিডিও, মহিলাদের তো আবার মোবাইলটা, জামাইয়ের মোবাইলটা একটা সতীন হয়। তা আমি বললাম যে ঠিক আছে একটু দেখো কি দেখায়। তো বলতেছে এটাতে দেখার কি আছে, অর্থনীতির উৎপাদন তুমি দেখতেছো এখানে, ওইখানে আবার মোজাম্বিকের ইয়া। আমি বললাম যে এখান থেকে একটা এক্সাম্পল তৈরি করার চেষ্টা করতেছি যেটা আমি আমার ছাত্রছাত্রীদেরকে দিব। বলে কিরকম? আমি বললাম দেখো, এদের এখানে মোজাম্বিকে দেখবা কোল্ড স্টোরেজের সংখ্যা অনেক কম, দেখবা কিছুক্ষণ পরে হয়তো ভিডিওতে বলতে পারে, আল্লাহর কি রহমত, কিছুক্ষণ পরে ভিডিওতে বলছে যে ওদের দেশে কোল্ড স্টোরেজ করার মতো যে ক্যাপাসিটি ওটা তাদের নাই। নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড হলো, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে মালটার চাহিদা অনেক বেশি, সেই মালটাটা রপ্তানি করলে তারা কিভাবে রপ্তানি করবে, ওরা এত গরিব এত গরিব, ওই কৌশলটা ওদের নাই। সো ওই জিনিসটা যদি তারা করে এই উৎপাদনের ক্ষেত্রে, তাহলে তাদের ইকোনমিক সলভেন্সিটা অনেক বাড়বে। একটা জিনিস খুব সিম্পল ভাবে খেয়াল করে দেখো তো, অধিক উৎপাদন অনেক ক্ষেত্রে ক্ষতিকর। অর্থনীতি কি করে, যেই উৎপাদনটা হয় সেই উৎপাদনটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করা, সুন্দরভাবে যে কোনো কিছু ব্যবহার করা, এটা কিন্তু অর্থনীতি সবসময় চিন্তা করে। তার মানে অধিক উৎপাদনও অর্থনীতির জন্য ভালো না, উৎপাদিত হলে সেটার সঠিক ইউটিলাইজেশন করে প্রফিট ম্যাক্সিমাইজেশন করাটাও খুব গুরুত্বপূর্ণ। মোজাম্বিক যদি
বাংলাদেশ যদি এখানে ইনভেস্ট করতো মোজাম্বিকের ওই জায়গাগুলোতে, যে আমরা এখানে 10টা কোল্ড স্টোরেজ দিব, সেটা যদি বাংলাদেশে মালটাগুলো আসানোর ব্যবস্থা করতো বা বিশ্বের বিভিন্ন দেশে, তাহলে তাদের ইনকাম সোর্স অনেক বাড়তো। চিন্তা করো। এবং তারা যদি ওই একই ধরনের গাছ না লাগায়, তারা যদি বিভিন্ন ধরনের বাগান করতো, তাহলে কিন্তু তাদের যে ক্রাইসিসটা, ফুড ক্রাইসিস, যে অন্য ধরনের ফুড, সেটাও কিন্তু কি হইতো, মিটতো। এবার আসো সরকারি প্রশাসন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আমি প্রায় সময় টিভিতে দেখি বিভিন্ন ব্রিজ হয়, ব্রিজের রাস্তা নাই। বিভিন্ন ব্রিজ হয়, ব্রিজের কিন্তু কোনো রাস্তা নাই। তাইলে সরকারি প্রশাসনে কি অর্থনীতির সঠিক ব্যবহার হয়েছে, অর্থের সঠিক ব্যবহার হয়েছে? এই সব ভিডিও বন্ধ করে ঘুমায় আছে, আমি শিওর। সমীকরণ পড়াইলে সবগুলো চলে আসবে, আমি জানি। দেখছো অনেকগুলো, দেখি তো ফাঁকিবাজি করতেছে সবগুলো। অনেকগুলো ঠিক আছে। আমার মাঝে মাঝে মন চায় তোমাদেরকে যদি সামনে এনে বসায় ক্লাস নিতে পারতাম, এরকম যদি কোনো সুযোগ থাকতো যে তোমাদের সবার সামনে এনে ক্লাস নেওয়া যেত, তাহলে কিছুটা ফাঁকিবাজি আমি বন্ধ করতে পারতাম। এখন একজন আমাকে বলতেছে, স্যার আপনি অ্যাসাইনমেন্ট দিচ্ছেন কোথায় স্যার? কি একটা কপাল আমার, কি দুর্ভাগ্য যে 3 নাম্বার অ্যাসাইনমেন্ট দিয়ে টাইমও শেষ। স্যার অ্যাসাইনমেন্ট কোথায় দিচ্ছেন? তো কি অদ্ভুত এক জাতি আমরা। আমরা একটা ব্রিজ বানাইছি, ব্রিজ বানায়া চারপাশে কোনো রাস্তা বানায় নাই। তার মানে ফান্ড ইউটিলাইজেশন আমাদের প্রপারলি হয় নাই। সো অর্থনীতিতে ফান্ড ইউটিলাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ। ক্লিয়ার কিনা? সরকারি প্রশাসনে তুমি কি জানো, নতুন করে তোমরা যারা চাকরি করো এখানে সবাই হয়তো জানো, কোম্পানি থেকে অনেকে প্রফিট শেয়ার পাও। আমার অনেক ছাত্র, অনেক তোমাদের মধ্যে অনেকে অনেক ভালো জায়গায় আছো, আমি মাঝে মাঝে আমার সাথে কথা হয়, অনেকে অনেক ভালো জায়গায় আসো, আলহামদুলিল্লাহ। আমি সবার দোয়া করি আল্লাহ সবার রিজিককে সুন্দরভাবে, সৎভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা খুব সুন্দর করে করে দেখ সবাইকে। তো সেখানে অনেকে আমাকে বলো যে, তোমরা কি জানো বর্তমানে নিয়ম কি? তুমি যে প্রফিট শেয়ারটা কোম্পানি থেকে পাবা, যদি তোমার স্যালারি তোমার হচ্ছে ব্যাংকে যায়, তাহলে সেখানে 20% প্রফিট শেয়ার সরকার রেখে দিবে। এটা জানা আছে তোমাদের? 20%। 1 লাখ টাকা আমি ব্যাংক থেকে পারফরমেন্স বোনাস পাইলাম, সরকার তার মধ্যে 20,000 টাকা নিয়ে যাবে। তা আমার যে 20,000 টাকা আমি সরকারকে আমার বোনাসের থেকে কন্ট্রিবিউট করলাম, এই 20,000 টাকাকে কোথায় ইউটিলাইজ করা হলো সেটা আমরা জানি? আমরা জানি না। সরকার যদি সঠিকভাবে ফান্ড ইউটিলাইজ করে, তাহলে আমাদের জন্য এটা খুবই 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 ভালো হবে। আমার একটা ছোট্ট দুঃখ আছে, আমরা যেহেতু আমাদের দেশের প্রচুর পরিমাণে রাস্তা হয়, রাস্তা হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি একটা জিনিস খুব অবাক হই, বিশ্বাস করো, রাস্তা হয় কিন্তু রাস্তার কোনো মেনটেনেন্স হয় না আমাদের দেশে। মেনটেনেন্স করাটা খুব গুরুত্বপূর্ণ। ব্রিটিশরা রেল চালু করছে 150 বছর আগে, ডাবল লেনের রেল করছে। আর আমরা কি করি, প্রথমে একটা রেল একটা ইয়ে করি, তারপরে আমরা ডাবল খরচ দিয়ে আরেকটা করি। ঢাকা চিটাগাং মহাসড়ক, আমার বাড়ি ফেনীতে, তোমরা এখানে আসো কিনা কেউ জানি না ফেনীর। আমাদের ফেনী কুমিল্লাতে 4 লেনের সড়ক। শুনলাম পত্রিকা মারফত পড়লাম যে এটা 10 লেনের হবে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে শুরুতে 10 লেন করেন নাই কেন, বা 7 লেন করে রাখতেন? তার মানে আমাদের এই 10 লেন করার জন্য যে টাকা, ওইটাও আমরা চিন্তা করি নাই আগে, এবং সেটাকে ইউটিলাইজ করাও চিন্তা করি নাই। এই জিনিসটা কেন এত বেশি চিন্তা বলতেছি, কারণ সরকারি প্রশাসনের এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা দেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে যদি সরকারি প্রশাসন সেই জায়গাতে ঠিকভাবে কাজ করে। সমাজকর্মীদের কাজ, যেই টাকাটা সমাজকর্মীদেরকে দেওয়া হয়, এটা সমাজে সুন্দরভাবে ইউটিলাইজ করাটা সমাজকর্মীদের কাজ। একটা উদাহরণ দেই, তাইলে বুঝবা। আমার মা একবার পড়া গেছিলেন, পাকঘরের পাতিল নামানোর সময় আমার মা মাথা ঘুরে পড়ে যান। পড়ে যাওয়ার পরে ওই যে পাতিলটা, পাতিলটা আমার মায়ের মানে শরীরে পড়ছে আর কি, পুরা রান্নার পাতিলটা। তো আমার মা পড়া গেছিলেন। তো আমি ওই অবস্থায়, আমার মা একটু এমন শরীর খারাপ, তো আমি আমার মাকে নিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গেলাম। এখন তো বার্ন ইউনিট অনেক ভালো, সামন্তলাল সেন আছেন, অনেক বছর আগের ঘটনা বলতেছি, তখন আমি অনেক আগের ঘটনা, অনেক বছর আগের ঘটনা। তো আমার মাকে আমি নিয়ে গেছি। আমার মা তো গরমে, পৃথিবীতে যে কোনো সন্তান তার মা যখন তার সামনে কষ্ট পায়, এটা যে কোনো সন্তানের জন্য এটা খুব কষ্টের। মানে সন্তানরা মায়ের এই জিনিসটা মানতে পারে না, বাপের কষ্ট মানতে পারলেও মায়ের আঘাত সন্তানরা কোনোভাবে মানতে পারে না, কলিজা ছটফট করে। তো আমি দেখলাম যে আমার মার খুব কষ্ট হইতেছে। আমি তখন কি করলাম, দৌড়ায়া
গেলাম, বললাম যে ভাই কি লাগবে বলেন, আমি সব কিনে আনতেছি, শুধু আমার মার কষ্টটা একটু কমায় দেন। তো বলে এটা আনেন ওইটা আনেন। তো ঢাকা মেডিকেলে তো আমার ছাত্র যে কয়েকটা পড়ে ওদের গুলারে তখন ফোন দিছি, বা ওরা তো জানে যেহেতু ওরা অনেকগুলা চলে আসছে, যে ভাইয়া কি হয়েছে বলেন। ওদেরকে আমি পড়াইছি ইউনিভার্সিটি লাইফে, কি জানি অ্যাডমিশনের সময় পড়াইছি। চলে আসছে, ভাইয়া কি হয়েছে। এর মধ্যে অনেকগুলো নেতা মেতা হয়ে গেছে ওইখানকার। তো দৌড়ে আসছে, ও ভাইয়া কি হয়েছে। কারণ আমি সচরাচর আমার কোনো ছাত্রছাত্রীকে ফোন দেই না। যদি আমি ফোন দেই তাহলে সেটা ওরা করবে, আমি খুব একটা ফোন দেই না কাউকে, কখনো কোনো প্রয়োজনে আমি ফোন দেই না। তো যখন ফোন দিয়েছি চলে আসছে, দেখ তো আম্মার ট্রিটমেন্ট কিভাবে হয়। ওরা এসে বলছে ভাইয়া এগুলো কি করছেন। আমি বললাম এগুলো বাইরের থেকে কিনে আনছি। কয় আপনি এগুলো রাখেন। কে কিনতে বলছে আপনারে। ইচ্ছা মতো ধইরা ওইখানকার যে ওয়ার্ড বয় গুলার আছে, আমি তার বুঝি টুজি নাই, দেখি অটোমেটিক সব বাইরে আসতেছে ভিতরের থেকে, সব বাইরে আসতেছে, এবং আমার আম্মার ট্রিটমেন্ট খুব সুন্দরভাবে হইলো। আবার ওই যে জিনিসগুলো আমি বাইরের থেকে কিনে আনলাম, ওই জিনিসগুলাকে আবার আমার ছাত্ররা ওইটা আবার দোকানে ফেরত দিয়ে আসার ব্যবস্থা করলো। তো ভাই এগুলো সব আমাদের এখান থেকে দেয়, গভর্নমেন্ট থেকে দেয়, আমাদের গভর্নমেন্টের সেই ফ্যাসিলিটি আছে। তার মানে আমাদের গভর্নমেন্টের ফ্যাসিলিটি 100% আছে, বাট সেই ফ্যাসিলিটিটা সঠিকভাবে অনেক সময় সমাজকর্মীরা অনেকে কাজে লাগে না। সরকার যথেষ্ট পরিমাণ ফ্যাসিলিটি আছে, তোমরা জানো কিনা আমি জানি না, সরকারি অনেক জায়গায় ওষুধ পাওয়া যায় অনেক ভালোভাবে, এটা তোমাদের জানা আছে কিনা। সরকারি ওষুধ দেয় অনেক জায়গায়। সারা বাংলাদেশের অনেক ডাক্তার দেখাইছে আমার মায়ের, মুখ দিয়ে গলা দিয়ে রক্ত যায়, এটা বের করতে পারে না। লাস্টে চিন্তা করলাম যে ইন্ডিয়াতে যাবো। তো একজন আমাকে বুদ্ধি দিল, ভাই বহুত জায়গায় গেছেন, ঢাকা মেডিকেলে তো যান নাই কোনোদিন। তো আমি বললাম না যাবো না, ওইখানে আম্মাকে নিয়ে। বলে না ওইখানে যান। নাক কান গেলাম, তো নাক কান গলার ওইখানে যাওয়ার পরে দেখলাম যে আমার ছাত্র ওইখানে বসে আছে। তো আমাকে সালাম দিয়ে বলে স্যার আপনি এখানে। আমি বললাম যে আম্মাকে নিয়ে আসছি। বলে স্যার আসেন। তো সে আমাকে আম্মাকে খুব তাড়াতাড়ি দেখে দিল। তো দেখা সে আম্মাকে মাত্র 135 টাকার ওষুধ দিল, বিশ্বাস করবা, 135 টাকার ওষুধ। এবং সে বলল যে স্যার এই ওষুধটার মধ্যে এই ওষুধটার দাম 25 টাকা, এটা বাদে বাকি 110 টাকার ওষুধ স্যার আপনি ওই যে নিচে পাবেন। আমি বলছি, না না লাগবে না কিনা। বলে না স্যার আমি লোক পাঠিয়ে দিচ্ছি, সে নিয়ে আসবে। সে নিয়ে আসার ব্যবস্থা করে দিল। এই 135 টাকার ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ আজকে 7-6 বছর আমার মা এখন পর্যন্ত সুস্থ আছে, কোনো যায় ব্লাড টাড যায় না এখন আর। তার মানে সরকার, ওই দিন আমি বুঝলাম যে আমাদের সরকারের কত ভালো ট্রিটমেন্ট, কত কিছু আছে সরকারের। শুধুমাত্র সমাজকর্মীরা যদি এটা কাজে লাগায় তাহলে সেটা প্রপার হইতে পারে। এখন আমরা খাতায় এটাকে কিভাবে উপস্থাপন করব। খাতায় আমরা খুব সিম্পল ভাবে এটাকে উপস্থাপন করব যে সমাজকর্মীরা যদি দুর্নীতিমুক্ত হয়, সুষ্ঠু সুন্দরভাবে ন্যায্য পাওনা জনগণের মধ্যে সরকারের অর্থ মোতাবেক যদি সেটা দিয়ে দেয়, তাহলে জনগণ সেটার সুফল পাবে, যার প্রভাব হচ্ছে অর্থনীতিতে পড়বে। ভেরি সিম্পল, এভাবে করে লিখে দিবা। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। মেট্রো রেল, আমি শিওর বাংলাদেশের কোনো মানুষ কখনো বলবে না যে মেট্রো রেল খারাপ। বিশ্বাস করো কেউ বলবে না। তোমরা যারা মেট্রো রেলে উঠো না, মেট্রো রেলে উঠো। বাংলাদেশ যে পরিবর্তন ঘটছে সেটা মেট্রো রেলে উঠলে বোঝা যায়। মেট্রো রেলের আরো 6টা লেন হবে পুরা ঢাকা শহরে, এবং আজকে কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম এটা নাকি টঙ্গী পর্যন্ত যাবে। এই মেট্রো রেলের পরিকল্পনাটা খুব এক্সিলেন্ট একটা পরিকল্পনা। এই পরিকল্পনার কারণে আজকে দেখবা আমাদের জন্য অনেক ভালো হবে। তোমরা একটা মজার ঘটনা শোনো, ঢাকা থেকে বান্দরবন মাত্র 2.5 ঘন্টা এখন যাওয়া যায়। বলতে পারো স্যার কিভাবে, এটা কি হেলিকপ্টারে যাব? না, ঢাকা থেকে একটা মানুষ প্লেনে করে তোমার শাহজালাল কি জানো চিটাং এর বিমানবন্দরটার নাম কি জানো, শাহ আমানত বিমানবন্দরে নামবে। কর্ণফুলী টানেল হয়েছে, কর্ণফুলী টানেলের ভেতর দিয়ে মাত্র 1.5 ঘন্টায় সে রাঙামাটি পৌঁছে যাবে। 2.5 ঘন্টা ঢাকা থেকে চলে যাবে। কর্ণফুলী টানেল যদি না হইতো তাহলে এই সেবাটা কি পাইতো? পাইতো না। তার মানে কর্ণফুলী টানেল করাটা একটা সঠিক পরিকল্পনা। যদিও অনেকে বলে যে স্যার এই কর্ণফুলী টানেল করাটা সঠিক পরিকল্পনা হয় নাই, বাট এটার সুফলটা অনেক পরে পাবা। ভিশনারি চিন্তা করতে হয়। মেট্রো রেলের কারণে যানজট কমে যায়। মেট্রো রেলের কারণে যানজট কমতেছে, মানুষের ইউটিলাইজেশন ভালো হইতেছে। সবকিছু বাদ দাও, তোমাদের এখানে পদ্মার ওই পাড়ের লোকজন আছো, কেউ ক্লাস করতেছো পদ্মার ওই পাড়, চিন্তা করে দেখো পদ্মা সেতুতে দাঁড়ায়া কতক্ষণ লাগতো, পদ্মা সেতুতে কতক্ষণ লাগতো পার হইতে। আর এখন দিনে খুলনা গিয়ে, আমি আমার অফিসের কাজে দিনে খুলনা ভিজিট করে 7টার মধ্যে বাসায় চলে আসছি। সকাল 6টায় ড্রাইভার নিছে আমাকে খুলনায় 3টা অফিস ভিজিট করে আমি ঢাকায় সুন্দর করে চলে আসছি। আইসা আমি 7টা থেকে বিদ্যাবাড়িতে ক্লাস নিছি। ভেরি সিম্পল।
তার মানে কি এই প্রকল্পগুলো প্রত্যেকটা খুব ভালো, এই প্রকল্পগুলো নিয়ে এক্সাম্পল দিবা, এজন্য প্রকল্পগুলোর কথা বলতেছি। পানি হবে রে মিজান। এই প্রকল্পগুলো নিয়ে দাও, thank you। এই প্রকল্পগুলো নিয়ে একটু এক্সাম্পল দিও সবাই। হ্যাঁ, এই প্রকল্পগুলো নিয়ে যখন লিখবা নাম্বার বেড়ে যাবে। তোমরা যারা বলো স্যার আমি টিকি না কেন, নাম্বার বাড়ে না কেন, এই জন্যই তো বাড়ে না। ঠিক আছে, অনেকে পরিকল্পনা প্রণয়ন করে, এটা খুব গুরুত্বপূর্ণ। দুই একটা পরিকল্পনা উদাহরণ দাও না আমার মতো। দেখো স্যারের তোমাদের ক্লাস কেমন লাগতেছে, এক্সাম্পল গুলা কেমন লাগতেছে, ভালো না খারাপ লাগতেছে, এটা আমাকে বলো। এক্সাম্পল গুলা কেমন লাগতেছে তোমাদের, শুধু এতটুকু আমাদেরকে বলো। খারাপ লাগলেও বলতে পারো, আমাকে খুশি করা লাগবে না যে স্যার আপনি আলোচনা করেন না, চলে যান বইলা, পয়েন্ট বইলা। এক্সাম্পল গুলো ভালো লাগতেছে, ম্যাক্সিমামই কমেন্ট করতেছে স্যার ভালো লাগতেছে, এক্সাম্পল গুলো দিবা ভিতরে, নাম্বার বেড়ে যাবে। মানুষ ঘটনা শুনতে এবং দেখতে পছন্দ করে। স্যাররা যখন একটা এক্সাম্পল দেখে বলে একটু পড়ে দেখি তো কেমন লাগে, তখন নাম্বারটা বেড়ে যায়। ঠিক আছে, আর তোমাদের কিন্তু প্রশ্নের সাথে অথবা থাকবে, জানো তো তোমরা সবাই, প্রশ্নের সাথে অথবা থাকবে এবং অথবার বিকল্প থাকবে, এবং সেখানে তোমাদের মার্ক বেড়ে যাবে। তবে আমি তোমাদের পরীক্ষা অথবা দিব না, সিদ্ধান্ত নিয়েছি গতকালকে। 4টা চ্যাপ্টারের পরীক্ষা হবে, এইখানে কোনো অথবা আমি দিব না। ক্লিয়ার কিনা, কোনো অথবা পাবেন না, ডাইরেক্ট দিয়ে দিব। আচ্ছা, এরপর আসো রাজনীতিবিদগণের কাছে। এটার কথা আর কি কইতাম, যা মন চায় খাতার মধ্যে গালিগালাজ করো না, আবার লিখো না। রাজনীতিবিদ যারা আছে আমাদের, তারা যাতে সঠিক যদি ঠিকভাবে করতো তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো। অর্থনৈতিক পরিকল্পনা যদি সঠিকভাবে করতো। অনুন্নত দেশের অর্থনীতিতে তোমরা এসডিজির নাম শুনছো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আমাদের একটা একজন লেখছে স্যার এক্সাম্পল গুলো কোথায় লিখবা, সবগুলোতে লেখার দরকার নেই বাবা, মাঝখানে দুই একটার উদাহরণ দিয়ে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিবা ভিতরে নিজের মতো করে, তাহলে মার্ক বেড়ে যাবে। বুঝছো? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা জাতিসংঘে 1970 সালের দিকে নেওয়া হয়। সেখানে না বলা হয়ে থাকে যে পৃথিবীর অনুন্নত যে দেশগুলো আছে সে দেশগুলোর অর্থনীতিতে কিভাবে ডেভেলপ করা যায়, সেজন্য তারা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল করে। আমি 100% শিওর বাংলাদেশের অর্থনীতির 10% খাতায়ও এই এসডিজির কথা অনুন্নত দেশের অর্থনীতির জন্য লেখা থাকবে না, তোমরাই লিখে দিবা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল করা হয় জাতিসংঘের অনুন্নত দেশের অর্থনীতিকে সুন্দর করার জন্য। সেখানে মানব উন্নয়ন সূচক ব্যবহার করা হয়, অর্থনীতির ভঙ্গুরতা সূচক ব্যবহার করা হয়। এই প্রত্যেকটা বিষয় অনুন্নত দেশগুলোর অর্থনৈতিক ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বাস করো, এই এই যে কয়েকটা পয়েন্ট বললাম, এই কয়েকটা পয়েন্ট তোমাদের মার্ক বাড়ায় দিবে, কয়েকটা জায়গা পয়েন্ট তোমাদের মার্ক বাড়ায় দিবে। এই প্রশ্নটা কিন্তু অলরেডি 4 থেকে 5 বার এনটিআরসির পরীক্ষা আসছে এই প্রশ্নটা। অর্থনীতির আলোচনা পদ্ধতি ব্যাখ্যা করুন। অর্থনীতির কি করুন? আলোচনার পদ্ধতি ব্যাখ্যা করুন। আচ্ছা, প্রথমটা হলো অবরোহ পদ্ধতি। আমি পদ্ধতিটা বলি, তোমরা লেখো খাতায়, আমি একটু সুন্দর করে লেখা দিই। লেখো অবরোহ পদ্ধতি। অবরোহ পদ্ধতিতে, অবরোহ পদ্ধতিতে লেখো খাতায়, মানুষের ব্যবহার সম্পর্কে মতামত গ্রহণ করা হয়। মানুষের ব্যবহার সম্পর্কে মতামত গ্রহণ করা হয়। পরে মানুষের ব্যক্তিগত আচরণ, পরে মানুষের ব্যক্তিগত আচরণ এই সাধারণ সত্যের সাথে মেলানো হয়। এই সাধারণ সত্যের সাথে মেলানো হয়। এই সাধারণ সত্যের সাথে মেলানো হয়। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি,
উম কি উদাহরণ দেওয়া যায়? যেমন ধরো দ্রব্যের যদি মূল্য কমে, তার চাহিদা বাড়ে, তাহলে আমরা লিখতে পারি সাধারণত দ্রব্যের মূল্য কমলে তার চাহিদা বাড়ে। এটি একটা সাধারণ নিয়ম। বাজারে যদি এখন তেল, শ্যাম্পু, চা পাতা সবকিছুর দাম কমে যায়, আমরা এগুলা কিনবো না? ধরো বাজার এখন সাবানের দাম কমে গেল, চায়ের দাম কমে গেল, তখন ওই যে বাসায় দেখি মহিলারা সাবান শেষ হয়ে গেলে অল্প একটু বাকি থাকলে এটার আবার সাবানের মধ্যে লাগাই দেয়। দেখো না, আমাদের সাবানের মধ্যে লাগাই দেয় না মহিলারা? দেখবা, মনে রাখবা, বাঙালি নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী। যারা সংসার টিকায় রাখার জন্য যে কষ্টটা করে, পৃথিবীর কোনো দেশের নারীরা এই কষ্ট করে বলে আমার কাছে মনে হয় না। বাঙালি ভারতীয় নারীরা, ঠিক আছে, যে সাবান ছোট হয়ে গেলে এটাকে আবার সাবানের মধ্যে লাগায় সেটাকে রিউজ করে। তো এই রিউজ করা তখন কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এজন্য যারা ক্লাসিক্যাল পদ্ধতির অর্থনীতিবিদ, যেমন ধরো আমরা অ্যাডাম স্মিথের কথা বলতে পারি, আমরা হলো ধরো তোমার কি বলে এটাকে, ম্যালথাসের কথা বলতে পারি। যত ক্লাসিক্যাল অর্থনীতিবিদ আছে সবাই অবরোহ পদ্ধতি গ্রহণ করেছে। তাইলে আমরা লিখবো অ্যাডাম স্মিথ, ম্যালথাসের মতো ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা, লেখো অ্যাডাম স্মিথ, ম্যালথাসের মতো ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা অবরোহ পদ্ধতি গ্রহণ করেছে। একজন বলছে, স্যার আমি একটা উদাহরণ বলি, বিদ্যাবাড়ি যদি ফি কমাতো তাহলে আরো স্টুডেন্ট ভর্তি হতো। স্যার উদাহরণটা ঠিক আছে কিনা? ইয়েস, উদাহরণটা ঠিক আছে। বিদ্যাবাড়ি যদি ফি কমাইতো তাইলে আরো স্টুডেন্ট অনেক ভর্তি হইতো। বাট আমি মনে করি, মুকুল স্যারও মনে করেন যে ফি কমানোটা উচিত না। এমনি আমাদের যে পরিমাণ ব্যাচ আমরা পড়াইতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে, কথাটা শুনলে খারাপ লাগবে কিন্তু এটা আমার অবজারভেশন, ফি যখন ফি কিছু মানুষের কম থাকলে, যারা কষ্ট করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকে না, তারা পড়ার সুযোগ পায়, এটা আমরা জানি। কিন্তু ফি অনেক বেশি কমাইলে যেটা হয়, তোমার কোয়ালিটি লেস স্টুডেন্ট চলে আসে অনেক বেশি, এবং এরা প্রচুর পরিমাণে প্রবলেম ক্রিয়েট করে। তখন ভালো টিচাররা ক্লাস নিতে চায় না, তাদের ওই জিনিসটা ভালো লাগে না, মানে হলো পেইন দেয়। ব্যাপারটা বুঝতে পারছো? সো স্যারের কথা হলো বা কনসেপ্ট হলো যে আমার স্টুডেন্ট থাকবে যারা সিরিয়াস, যারা পড়াশোনাকে ফার্স্ট প্রায়োরিটি দিবে। অনেকে ফি কম দিয়ে আর ক্লাস করে না, চলে যায়। তখন যেটা দেখা গেছে, আমাদের কাছে খুব খারাপ লাগে যে এই ছেলে মেয়েটা কেন ক্লাস করতেছে না। যখন তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় যে তুমি ক্লাসটা কেন করতেছো না বাবা, এটা তো তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, তখন সে অনেক ব্যাড কমেন্ট করে নিজের দোষ ঠেকানোর জন্য। সো এই জন্য দেখবা যেগুলা কোয়ালিটি সম্পন্ন প্রতিষ্ঠান তাদের ফি অনেক বেশি থাকে। তবে এইবার তোমাদের রিকোয়েস্টে দেখছো কিনা, আমরা কিন্তু রিটেনের ফি কমাই দিছি, যেহেতু সময় কম, ওদেরকে ক্লাসও হয়তো একটু কম হবে, ফি কিন্তু একটু কমাই দেওয়া হয়েছে। খেয়াল করছো কিনা? ফি কিন্তু একটু কমাই দিছি তোমাদের পরের ব্যাচের। ওরা তোমাদের মতো এত টাইম পাবে না, এত সুন্দর করে যে এক্সপ্লেনেশন ব্যাখ্যা, ওদের তো সময় কম। তো ওইখানে টাইমটা একটু কমাই দিছি আমরা। আঞ্জুমানের এক্সাম্পলটা আমার কাছে খুব ভালো লাগছে, দ্যাট ইজ গুড এক্সাম্পল। এটা কিন্তু খুব দরকারি। আর আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি, ধরো যেই লোকের এক্সপিরিয়েন্স অনেক বেশি, যে লোক অনেক বছর ধরে পড়ায়, আহ, তার পয়সাও অনেক বেশি হয়, তাকে পালতে অর্থও লাগে অনেক বেশি। ক্লিয়ার কিনা? মানুষ সবসময় তো ভালো রিসোর্স, ভালো টিচারদের পেমেন্ট অনেক বেশি। সো ওইটাকে অ্যাফোর্ড করার জন্য অর্গানাইজেশনেরও ফাইন্যান্সিয়াল দরকার হয়, স্টেবিলিটির দরকার হয়। বুঝতে পারছো? অনেক কিছু চিন্তা করবা সবসময়। ইফ ইউ আর এ বিজনেসম্যান, ইউ নিড টু থিঙ্ক এভরিথিং ডিফারেন্টলি। সো অলওয়েজ অনেক চিন্তা করবা, দেখবা অনেক কিছু কাজে দিবে। ঠিক আছে? মানুষ
খুব সুন্দর একটা জাতি, অনেক কিছু করতে পারে। এবার আসো আরোহ পদ্ধতি, আগে মুখে বলি তারপরে লিখো, একটু বুঝাই দিই তারপর লেখাচ্ছি। আরোহ পদ্ধতিটা হলো, এই পদ্ধতিতে অর্থনীতিবিদরা বলে যে অনেক ডেটার নাকি প্রয়োজন হয়। অর্থনীতিবিদরা বলে যে এক দেশ থেকে অন্য দেশের বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন, সেই তথ্যকে অ্যানালাইসিস করে আপনি নতুন নতুন সূত্র দিবেন। এই সূত্র দেওয়াটাকেই তারা বলতেছে আরোহ পদ্ধতি। যেমন ধরো এঞ্জেলসের ভোগবিধি আছে, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আছে। এঞ্জেলসের ভোগবিধি, ম্যালথাসের কি জনসংখ্যা তত্ত্ব, এই প্রত্যেকটা যদি আমরা দেখি, প্রত্যেকটা কিন্তু বিভিন্ন দেশের তথ্য, বিভিন্ন দেশের তথ্য বা বিভিন্ন জায়গার তথ্য নিয়ে তৈরি। এটা হলো আরোহ পদ্ধতি। ক্লিয়ার কিনা? তো আরোহ পদ্ধতি নিয়ে আমরা একটু লিখি। একজন লিখছে, স্যার স্কুল এবং কলেজে দুইটার পড়া পড়তে সমস্যা হয়, কিভাবে পড়বো? হ্যাঁ, এটা বলবো আজকে, আমি বলছি। লেখো, আরোহ পদ্ধতি নিয়ে আমি বলি। ব্যক্তিগত ঘটনা হতে আরোহ পদ্ধতি অনুযায়ী, ব্যক্তিগত ঘটনা হতে আরোহ পদ্ধতি অনুযায়ী একটি সাধারণ সত্যে উপনীত হওয়া যায়। এ পদ্ধতিতে যেসব অর্থনীতিবিদ অবলম্বন করে, এ পদ্ধতি যেসব অর্থনীতিবিদ অবলম্বন করে তারা পৃথিবীর বিভিন্ন দেশ হতে তারা পৃথিবীর বিভিন্ন দেশ হতে তথ্য সংগ্রহ করে, তার ভিত্তিতে তার ভিত্তিতে নতুন করে সূত্র আবিষ্কার করার চেষ্টা করে। যেমন আরোহ পদ্ধতির একটা উদাহরণ আমরা দিতে পারি, সব মানুষই মরণশীল। লিখো, উদাহরণ হলো, বা আরোহ পদ্ধতির প্রয়োগ হবে এরকম, বা এটা উদাহরণ না দিয়ে এভাবে লিখি, আরোহ পদ্ধতির প্রয়োগ হবে, মানুষ মাত্রই মরণশীল, মানুষ মাত্রই মরণশীল। আরোহ পদ্ধতির সর্বশ্রেষ্ঠ উদাহরণ হলো, আরোহ পদ্ধতির সর্বশ্রেষ্ঠ উদাহরণ হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এবং অ্যাঞ্জেলসের ভোগবিধি, এবং অ্যাঞ্জেলসের ভোগবিধি। আচ্ছা, এইবার আসো আমরা গাণিতিক পদ্ধতির কথা বলি। অর্থনীতি সবসময় গণিতকে খুব প্রেফার করে। অর্থনীতি বলে যে গণিত শাস্ত্রকে কাজে লাগিয়ে আমরা যে কোনো ধরনের অর্থের ব্যবহার সঠিকভাবে প্রয়োগ করতে পারি, ফান্ড ইউটিলাইজেশন বা যে কোনো কিছু প্রয়োগ করতে পারি, সেই প্রয়োগ করার জন্য গাণিতিক পদ্ধতিটার ব্যবহারটা অত্যন্ত জরুরি। তাইলে আমরা এখানে লিখতে পারি, অর্থনীতিতে গণিতের ব্যবহার এক উল্লেখযোগ্য সাফল্য। অর্থনীতিতে গণিতের ব্যবহার এক উল্লেখযোগ্য সাফল্য। অর্থনীতি এমন একটি বিজ্ঞান, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের এবং বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী, মধ্যে সমন্বয় সাধনকারী
মানব আচরণ সম্পর্কে আলোচনা করে। সমন্বয় সাধনকারী মানব আচরণ সম্পর্কে আলোচনা করে। অর্থনীতিতে গণিতের ব্যবহার এক উল্লেখযোগ্য সাফল্য। এজন্য জেভন্সের মতে অর্থনীতির আলোচনা পদ্ধতি গাণিতিক হওয়া উচিত। অর্থনীতির আলোচনা পদ্ধতি গাণিতিক হওয়া উচিত। এইবার আসো গতিহীন ও গতিশীল পদ্ধতি। এই আজকের চ্যাপ্টার পুরোটা শেষ করতে পারবো না রে, আজকে অনেক পড়া, মানে আজকে একটু লেখালেখি বেশি, তো আলোচনা না করলে পারবা না এগুলা। তো আজকের ক্লাসটা আমরা পুরোটা শেষ করব না, আগামী ক্লাসে আমরা এই অধ্যায় থেকে আবার শুরু করব, ঠিক আছে? কারণ এখানে অনেক পড়া আছে, এগুলো আমি বাদ দিয়ে যেতে যাচ্ছি না। তো আজকে আমরা অ্যারাউন্ড কাছাকাছি 7টা আগে ছেড়ে দিব, 7টা বাজার। এই পরের ক্লাস কয়টারে নিজান? আচ্ছা, আমরা 7টা বাজার 5 মিনিট আগে ছাড়বো, কিন্তু ইন্ট্রোডাকশনটা শেষ করব না, আগামী ক্লাসে আবার আমরা ইন্ট্রোডাকশন থেকে শুরু করব, কারণ সব আমরা শেষ করতে পারবো না, আমাদের অনেক পড়া বাকি থাকবে। আমি তাড়াহুড়া করে শেষ করা পছন্দ করি না কোনো কিছু। আচ্ছা, এবার আসো গতিহীন ও গতিশীল পদ্ধতি। ভাইরে, এই জিনিসটা কেন লিখতে পারবা না? অর্থনীতির স্টুডেন্ট, অর্থনীতিতে গতি লাগে। যখন ক্যাশ ফ্লো বেশি হয়, হাতে টাকা আসে, তখন মানুষ বিভিন্ন জিনিস করার চেষ্টা করে। ওই যে উদাহরণ দিলাম, আজকে সকালে একজন ভদ্রলোকের সাথে পরিচয় হইলো, যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ওনার ইনকাম কত কি এগুলো তার ওনাকে জিজ্ঞেস করা যায় না, এটা অভদ্রতা। বাট উনি যেহেতু এতগুলা প্লট কিনতেছে, তার মানে ওনার আলহামদুলিল্লাহ ইনকাম ভালো, মাশাল্লাহ। তো তার যেহেতু ক্যাশ ফ্লো আছে, তার যেহেতু ফান্ড আছে, সে অর্থের ব্যবহার করে। আর এই সমাজে এমনও মানুষ আছে যারা সারা জীবন চিন্তা করে যে আমি কিছু খেয়ে বাঁচবো, আল্লাহ আমাকে বাঁচায় রাখলেই যথেষ্ট, আমার অত কিছু লাগবে না। তার মানে তার ক্যাশ ফ্লোটা কম। যার টাকা আসে সে আরো টাকা ইনকাম করে, তো টাকা আসে সে আরো টাকা ইনকাম করে, ক্যাশ ফ্লো বেশি হয়, এটা হলো গতিশীল পদ্ধতি। গতিহীন পদ্ধতি হলো যেখানে ইনকাম কম, যেখানে আয়ের ধারাটা কি কম। এটা নিয়ে আমরা এখন লিখব। অর্থনৈতিক রূপান্তর সমূহ, লেখো, অর্থনৈতিক রূপান্তর সমূহ পরস্পর নির্ভরশীল। অর্থনীতির রূপান্তর সমূহ পরস্পর নির্ভরশীল। গতিহীন পদ্ধতি অনুযায়ী, গতিহীন পদ্ধতি অনুযায়ী অর্থনৈতিক রূপান্তর সমূহ, অর্থনৈতিক রূপান্তর সমূহ একই সাথে এবং একই সময়ে নির্ধারণের চেষ্টা করা হয়। একই সাথে এবং একই সময়ে নির্ধারণের চেষ্টা করা হয়। অধিকাংশ রূপান্তরই রূপান্তরেই অধিকাংশে রূপান্তরেই এই পদ্ধতিকে স্থির বলে। এই পদ্ধতিকে স্থির বলে। এই মাগরিবের নামাজ কয়টায় রে? আল্লাহ, নামাজের তো টাইম হয়ে গেছে রে।
আচ্ছা, তারপর লিখি অর্থনীতিবিদগণ অর্থনীতিবিদগণ রূপান্তর সমূহের সময় ভিত্তিক সম্বন্ধ নির্দেশ করে, রূপান্তর সমূহের সময় ভিত্তিক সম্বন্ধ নিশ্চিত করে। আচ্ছা, আমরা আর 10টা মিনিট ক্লাস নিয়ে শেষ করে দিচ্ছি, তাহলে একবারে নামাজের ব্রেকটা হয়ে গেল। কি বলো, নামাজের পরে তো আবার শুরু করার দরকার নেই, আর 10 মিনিট নিয়ে আমরা শেষ করে দিচ্ছি একবারে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, অর্থনীতি কি একটি বিজ্ঞান কিনা, এখানের এই পয়েন্টগুলো একটু লেখো, আমি আলোচনা করি, তোমরা লিখো। অর্থনীতি কি একটি বিজ্ঞান কিনা? রাত্রে নামাজ পড়ে খাবো। অর্থনীতি একটা বিজ্ঞান কিনা, এটা যদি আমরা সিদ্ধান্ত নিতে যাই, আমরা বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? যখন কোনো কিছু সুশৃঙ্খল ভাবে সাজানো থাকে তাকে আমরা কি বলি? বিজ্ঞান বলি। বিজ্ঞানের জিনিসগুলা সবসময় পরিমাপ করা বা আলোচনা করা কি হয়? ইজি হয়। যে কোনো কিছু আমরা পরিচালনা করব বা আমরা দেখব, আলোচনা করব, সেটা ইজি হয়, কারণ বিজ্ঞান সবসময় চেষ্টা করে তোমার হচ্ছে সঠিক তথ্য দেওয়ার জন্য, যেই তথ্যের মধ্য দিয়ে যে কোনো কাজ করা যায়। আর অর্থনীতি চিন্তা করে তুমি যে তথ্যটা দিচ্ছ বা যে ডেটা দিচ্ছ সেটা যাতে অর্থের মাপে পরিমাপ করা যায় সেটাকে চেষ্টা করে। অর্থনীতিকে বিজ্ঞান যদি বলতে চাও তাহলে কিছু বিষয় চলে আসে, যেমন অর্থনীতিতে সাধারণ সূত্রের প্রতিষ্ঠা করা সম্ভব। অর্থনীতি সবসময় সাধারণ বিষয়ে আলোচনা করে প্রাচীনকাল থেকে, যেভাবে অর্থ ইনকাম হবে, মানুষ মরণশীল, মানুষের ইনকাম কিভাবে আসবে, মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করতে হবে, এগুলো সব সাধারণ বিষয়। এই সাধারণ বিষয়গুলো অর্থনীতি সবসময় পূরণ করার চেষ্টা করে। তার মানে অর্থনীতি কিন্তু নতুন করে সবসময় যে কোনো কিছু আবিষ্কার করার বিষয়টা তা না, অর্থনীতি সাধারণ বিষয়গুলো নিয়েই আগে চলার চেষ্টা করে। অর্থনীতির বিষয়বস্তু পরিমেয়। অর্থনীতির যে কোনো কিছু তুমি মাপতে পারবা, টাকার অঙ্কে মাপতে পারবা, যে এটা কত টাকা লাগছে, এটা কত টাকা লাগছে। যেমন আমাদেরকে যদি বলে যে ভাই আপনি এই যে বিদ্যাবাড়ি স্টুডিওতে ক্লাস নিয়েছেন, এখানে কি আছে? এখানে 1 2 3 4 5 6 7 8 9টা লাইট আছে, 9টা লাইট আমার মাথার উপরে পড়তেছে, ক্যামেরা আছে, এখানে হলো ড্যাশবোর্ড আছে, এখানে কলম আছে, তারপর এখানে টিচারদের ডায়াস আছে, বসার জন্য চেয়ার আছে। এই প্রত্যেকটা একটা ইনভেস্টমেন্ট। যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই এই মুকুল স্যারকে যদি জিজ্ঞেস করে যে স্যার আপনার এই রুমটা করার জন্য কত টাকা লাগছে, স্যার কিন্তু রুমের বিষয়টা কি করতে পারবে, বলে দিতে পারবে যে এত টাকা লাগছে একটা রুম করতে। কেন? আবার এখানে ওই যে তোমার এখানে তো ক্যামেরা দেখালে বলতে পারতো এই পুরো রুমটা কিন্তু করা, এটাকে কি বলে, ফোম দিয়ে কভার করা, যাতে সাউন্ড অন্য রুমে না যায়, সাউন্ড গুলো যাতে আবার ব্যাক না আসে আমার কাছে। এই যে খরচটা, এই পুরা খরচটা বা এই পুরো বিষয় যেটা, সেটা কিন্তু পরিমাপ করা যায়। এখানে আমরা বিজ্ঞানের জিনিসই তো ব্যবহার করছি, লাইট, ক্যামেরা, বোর্ড, সব তো বিজ্ঞানের জিনিস। বাট অর্থনীতি কি এই বিজ্ঞানের জিনিসগুলো হিসাব করে না? বিজ্ঞান দেখে এটা থেকে ফ্যাসিলিটি কি পায়, অর্থনীতি বলে যে এটা করার জন্য তোমার এই টাকাটা দরকার, এই টাকাটা ছাড়া তুমি করতে পারবে না। তার মানে অর্থনীতির বিষয়বস্তুগুলো মাপতে পারবা টাকার অঙ্কে। এক্সাম্পলটা কি বুঝাইতে পারছি? সবুজ বুঝতে পারছো? ফারজানা, জামিলা বুঝতে পারছো? তোমরা ক্লিয়ার কিনা? এক্সাম্পলটা এটা নিয়ে সবার প্যাচ লাগে, অর্থনীতির বিষয়বস্তু কিভাবে পরিমেয়, খুব সিম্পল। বৈজ্ঞানিক পদ্ধতি আলোচনা করে। অর্থনীতি সবসময় বৈজ্ঞানিক পদ্ধতি, বিভিন্ন ফর্মুলার ভিত্তিতেও কি করে, চলে। আচ্ছা, মানব আচরণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী বিপজ্জনক। অর্থনীতি সবসময় ভবিষ্যতে এটা হইতে পারে, ওইটা হইতে পারে, ওইটা না। অর্থনীতি বলে যে ভবিষ্যতে এই খারাপ জিনিসটা না হওয়ার জন্য আমার কি পরিমাণ অর্থ লাগবে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়লাম, আমাদের দেশে কোনো একটা প্রবলেম হইলো, সেটাতে না পড়ার জন্য আমাদের কি কি স্টেপ গ্রহণ করতে হবে, মানুষের আচরণ কি হইতে পারে, সেটা অর্থনীতিরা চিন্তা করে। অর্থনীতিরা বিপজ্জনক বিষয় ওভারটেক করে সব সময় ভালো কিছু করার মধ্যে দিয়ে। স্যার আজান দিয়েছে, ক্লাসটাকে শেষ করে দিবেন? হ্যাঁ, একটু পরে শেষ করে দিচ্ছি। মানব আচরণ সঠিকভাবে পরিমাপযোগ্য নয়। মানব আচরণ সবসময় সঠিকভাবে তোমাকে সঠিক চিন্তাধারা দিবে না। যেমন ইউক্রেনে এখন যুদ্ধ হইতেছে, ইউক্রেনে যে এখন যুদ্ধ হইতেছে, খেয়াল করে দেখো, এই ইউক্রেনের যুদ্ধটা আমি যদি ওই জেলেনস্কির মতো না হইতে, জেলেনস্কির জায়গায় থাকতাম, আমি জীবনে যুদ্ধ করতাম না। ভেরি সিম্পল। জেলেনস্কি নিজের ইগোর কারণে, বিভিন্ন কারণে রাশিয়ার সাথে লাইগা যুদ্ধটা বাজায় দিছে, এখন এই ক্ষতিগুলো হইতেছে। তার মানে এটা একটা সঠিক মানব আচরণ না। সে যদি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলোচনা করতো, পশ্চিমাদের সাথে আলোচনা করতো যে আমরা যুদ্ধ চাই না, আমরা একটা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা চাই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক,
আলোচনার ভিত্তিতে আপনাদের সাথে আমাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা টিকে থাকবে। আমরা আমাদের মতো করে থাকতে চাই, তাহলে দেখবা প্রচুর পরিমাণে মারামারি বা জিনিসগুলো আর থাকবে না। সো এই জিনিসগুলো সবসময় অর্থনীতি বলে। অর্থনীতির সূত্রগুলো আনুমানিক, অনুমান করে অর্থনীতির সূত্র চলে না। অর্থনীতির সূত্র সবসময় সঠিক তথ্য দিয়ে তারপরে চলে। এই হলো একটা প্রশ্ন। এখন বলো, আগামী ক্লাসে আমরা শুরু করব হলো অধ্যাপক মার্শালের অর্থনীতির সংজ্ঞা থেকে শুরু করব আমরা। ঠিক আছে, আজকে অনেক পড়া আছে, এই যে আজকে আরো অনেক পড়া আছে। এই আরো একটা পিপিটি আছে, ওইটা হলো পুরাটা হচ্ছে সমীকরণের পিপিটি আছে, আর একটা শেষ করি না এখনো, অনেক পড়া বাকি আছে। ওইখান থেকে আগামী ক্লাসে শুরু করবো। এখন বলো, আজকে তো আজান দিয়ে দিছে, এখন কি স্কুল কলেজের প্রিপারেশন আজকে বলবো নাকি আগামীকালকে শনিবারও তোমাদের ক্লাস থাকবে, কালকে দিয়ে শুরু করবো? কখন বলবো বলো? আজকে বলবো নাকি আগামী ক্লাসে বলবো এটা? স্যার দেখি কে বল, আজকে না কালকে? দেখি আমি স্যার আগামী ক্লাসে বলেন, আগামী ক্লাসে বলেন, আগামী ক্লাসে বলেন। আগামী কালকে শনিবার, ক্লাসের শুরুতে একটু আগে জয়েন করবা। আমরা স্কুল এবং কলেজ দুইটার প্রিপারেশন কিভাবে কম্বাইনলি নেওয়া যায় ওইটা আলোচনা করবো ইনশাল্লাহ। ক্লিয়ার? সবাই ভালো থাকো। আজকের ক্লাসটা একটু কম সময় হয়েছে, আমাদের অফিসিয়াল টাইমটা আজকে কম ছিল। আগামী ক্লাসটা আমাদের 2 ঘন্টা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।